আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে একক ও ব্যাপক কর্তৃত্ব দিতে 18টি প্রস্তাবনা চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ বাস্তবায়িত হলে নতুন আইন করে আলাদা নির্বাচন সার্ভিস সৃষ্টি, সরকারের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা, শাস্তি ও প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ক্ষমতা পেতে পারে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি নির্বাচনে অযোগ্য ঘোষণায় সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। আরিজ আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নিয়ামুল আজিজ সাদেক। প্রায় 3 মাস রাজনৈতিক দল অংশীজনের কাছ থেকে 24,982টি মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পুরো প্রস্তাবনা জুড়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংবিধান সংশোধন আইন প্রণয়নের কথা জানাবে তারা। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত এটা বাদ দেওয়া হবে কিনা আমরা নিশ্চিত নই, কারণ এটা সংবিধান সংশোধন কমিটির পক্ষ থেকে এটার প্রস্তাব আসতে হবে, তারপরে এটা এই যে সরকার গ্রহণ করতে হবে, রাজনৈতিক দলগুলো একমত হইতে হবে। আমরা একটা নীতিমালার সুপারিশ করব। অতীতের যে এই দুঃখজনক ঘটনা, কলঙ্কজনক ঘটনা আমি বলবো, এগুলো যেন পুনরাবৃত্তি না হয়। সংবিধান সংশোধন করে কমিশনে নিয়োগে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শের বিধান বাদ দেয়া, স্পিকারের নেতৃত্বে বিশেষ কমিটি করে কমিশনের ব্যয় নির্বাহ, তফসিলি নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধে সুপারিশ করা, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ করা, যাদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। 2টি কক্ষে 2 ধরনের ভোটিং সিস্টেম করার সুপারিশ করা হয়েছে। একটা অন্যতম লক্ষ্য হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ভারসাম্য সৃষ্টি করা, কিন্তু এটা নির্ভর করবে অনেক কিছুর উপর। এবার তো হবে না, পরের বারে এটা, কারণ এটা সংবিধান সংশোধন লাগবে। আরও নির্ভর করে কি ধরনের রাষ্ট্রপতি হয়। রাষ্ট্রপতি যদি স্বাধীনচেতা হন, উনি যদি নিরপেক্ষ নির্দলীয় হন, তাহলে এটা সুফল বয়ে আনবে। সুপারিশমালায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য করা, ঋণ ও বিল খেলাপিদের অডিটের মাধ্যমে যাচাই ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা, জাতীয় পরিচয়পত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কমিশনে রাখা, না ভোট বেশি হলে ওই আসনে পুনর্নির্বাচন এবং 100টি আসনে ঘূর্ণায়মন পদ্ধতিতে সরাসরি সংরক্ষিত নারী আসনে নির্বাচন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমলে স্থানীয় নির্বাচনের ব্যাপারেও সুপারিশ করবেন তারা। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনগুলো তো ভালো হবে, এটাই আমরা আশা করব। সুতরাং নির্বাচন ব্যবস্থার যে প্রবলেমটা আমাদের দেশে বিরাজ করছিল গত 3টা নির্বাচনে, 3টে জাতীয় নির্বাচনে এবং সাথে সাথে স্থানীয় নির্বাচনগুলোতে, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তিত হবে বলে আমরা আশা করি। প্রস্তাবিত সুপারিশমালায় গণমাধ্যমগুলোকে নির্বাচনে অবাধে কাজ করার স্বাধীনতা, বিদেশি পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনে প্রার্থীদের সংশ্লিষ্ট দলের 3 বছর সদস্য হিসেবে থাকার বিধান যুক্ত করা হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার পঞ্চগড়ের বোদায় জনসভায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সংস্কার চাই বলেই অনেক আগে 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। পঞ্চগড়ের সাজ্জাদুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া কলেজ মাঠ অভিমুখী বিএনপি নেতাকর্মীদের স্রোত। জনসভায় যোগ দিতে চতুর্মুখী মানুষ। ভয় ও বাধাহীন মুক্ত পরিবেশে দীর্ঘ 6 বছর পর সাম্য, সম্প্রীতি, মানবাধিকার আর সবার আগে বাংলাদেশ শিরোনামের এই জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল 15 বছর ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, যারা সম্পদ কেড়ে নেয় তারা নেতা হতে পারে না। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। 2016 সালে আমাদের নেত্রী ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি 2 বছর আগে 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশকে বিপদে ফেলতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে তা রুখে দিতে হবে। 71 সালে ভুলতে পারি না,
71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে। আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে, তার জন্য আমরা সদা সতর্ক থাকি। পঞ্চগড় অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান স্থানীয় নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দুদক কাজ করে যাবে বলেও জানান তিনি। রোববার দুদক কার্যালয়ে এসব বলেন দুদক চেয়ারম্যান। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 11 ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা। এ সময় দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দেশে এই প্রথম গণ অভ্যুত্থানের পর গণরোষের মুখে কোনো প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে যাবেন। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান তিনি। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। কোনো লুকোচুরি করা হবে না জানিয়ে সময় মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি। সবশেষে দুদক চেয়ারম্যান নিজের সম্পদের তথ্য তুলে ধরেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমি আনুষ্ঠানিকভাবে প্রথমত আমার নিজেরটাই আমাদের দুর্নীতি দমন সংস্কার কমিশন, যে সেই কমিশনের হাতে আমি হস্তান্তর করেছি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগর যাতে দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিকভাবে এ এলাকার উপর বড় বড় শক্তির নজর পড়েছে বলেও জানান তিনি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন। এখনই অনুপ্রবেশের লাগাম টেনে না ধরলে পরিস্থিতি আরও খারাপ হবার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে ফোকাল পয়েন্টে পরিণত হয়েছে, যার ফলে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে এ এলাকায় বড় বড় শক্তির নজর পড়েছে। এটা দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্র না হয়ে যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়, আমরা সে চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রোববার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উপদেষ্টা AF হাসান আরিফ গত 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেরি হাসপাতালে মারা যান। আজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। রোববার বিকেলে কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব M খায়রুল ইসলাম সেখানে যান। তার কাছে 3 দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করে। পরে বাধার মুখে সড়ক অবরোধ করেন।
সম্প্রতি কয়েকজন শিক্ষার্থীকে গুপ্ত হত্যা করা হয়েছে দাবি করে তদন্ত কমিটি গঠন করে 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আবারও ঢাকা অবরোধের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের নিরাপত্তা সহ 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়ে এসব বলেন শিক্ষার্থীরা। উক্ত দাবিগুলি যদি আগামী 48 ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এর প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি, তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেই কঠোর পদক্ষেপ আমরা ঢাকা অচলের মতো আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। গণ অভ্যুত্থানের পর রাহাত ফতে আলী খানের মতো সঙ্গীত শিল্পীর কনসার্ট প্রয়োজন ছিল জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায় বর্তমান সরকার। রোববার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে রাহাত ফতে আলী খানের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। আর পাকিস্তানি হিসেবে সবসময়ই বাংলাদেশের পাশে আছেন বলেও জানিয়েছেন রাহাত ফতে আলী খান। আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল, সেজন্য আমাদের জায়গা থেকে আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানিয়েছি। দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে, আমরা এটা গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই, এক ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন ৭১ প্রশ্নটিকে সমাধান করে, রাজনৈতিকভাবে সমাধান করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে মনোযোগী হবে বাংলাদেশ। I very much feel that I'm singing in my home ground, and I'm always, we are as a Pakistani, we are always stand with the Bangladeshi. কোটা বা অন্য ক্যাডার থেকে নয়, বরং উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকেই শতভাগ পদোন্নতি এবং উপসচিব ও যুগ্ম সচিব পদোন্নতিতে পরীক্ষা না দেবার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। রোববার সচিবালয়ে জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে জড়ো হয়ে এসব দাবি জানান সংগঠনের সদস্যরা। পরে জনপ্রশাসন সচিব জানান, প্রশাসন স্থিতিশীল রেখে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে সংস্কার কমিশন। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সাথে মত বিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান জানিয়েছিলেন, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০% এবং অন্য সব ক্যাডার থেকে ৫০% কোটা রাখার সুপারিশ করা হবে। সেই সাথে পদোন্নতি পেতে দিতে হবে পরীক্ষাও। বিষয়টি সামনে আসার পর থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা। রোববার সকালে জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে জড়ো হন প্রশাসন ক্যাডারের শতাধিক কর্মকর্তা। বৈঠক করেন সচিবের সাথেও। আমরা কিন্তু কোনো ক্যাডারকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে আন্ডারমাইন করছি না। যার যার অবস্থান থেকে, যার যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয়, সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন, কয়েকটি মৌলিক বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, যা আলোচনা করে ঠিক করা হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো খসড়া পর্যায়ে আছে বলেও জানান তিনি। জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, একটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। এটা আজকে তো আমরা মনে করেন এই সপ্তাহের শুরু, আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। ৩১ ডিসেম্বর পর্যন্ত যে কেউ জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে সুপারিশ দিতে পারবে বলেও জানান সচিব। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নারী পুলিশের সংকট রয়েছে। ভিকটিমদের পরিপূর্ণ সহযোগিতার ক্ষেত্রে নানা রকমের সমস্যায় ভুগছেন তারা। তাই বাহিনীতে নারী পুলিশের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পুলিশ সংস্কার কমিশনের সাথে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, প্রতিটি থানায় হেল্প ডেস্ক, কল সেন্টার সহ গুরুত্বপূর্ণ স্থানে নারী
পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে বাহিনীতে নারী কম থাকায় তা অনেকটাই সম্ভব হচ্ছে না। কমিশনের প্রধান বলেন, কনস্টেবল থেকে শুরু করে এসপি র্যাঙ্কে সব স্থানে নারীদের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও অপরাধী ধরতে বাসা বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে গেলে নারী পুলিশ সঙ্গে থাকা প্রয়োজন বলেও জানান তিনি। প্রত্যেকটা থানাতে একটা হেল্প ডেস্কে একজন একজন মহিলা সাব ইন্সপেক্টর, একজন এএসআই এবং সাপোর্টিং কনস্টেবল মহিলা থাকবে। এটা মিনিমাম, এটা আমরা সুপারিশ করব মিনিমাম। তার কারণ মিনিমাম শুধু না, খালি থানাতে শুধু থাকলে চলবে না। আপনার বাড়িঘর যখন সার্চ করতে যাবে সেখানে একজন মহিলা থাকা উচিত, বিশেষ করে বডি সার্চ করতে গেলে। পুলিশ ডিপার্টমেন্টকে চালাতে হয়, আমার উপর দিকে মহিলা কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট করতে হবে। অস্ত্র ও বিস্ফোরক সহ 4 মামলায় যশোর জেলা আওয়ামী লীগের 167 নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে 42 জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে অভয়নগর থানার 2 মামলায় 105 ও কেশবপুর থানার 1 মামলায় 42 জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলার আত্মসমর্পণকারী 42 জনকে জামিন দেন, আর অভয়নগর থানার মামলার 105 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোতোয়ালি মডেল থানার পর 1 মামলায় আওয়ামী লীগের 20 নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে আসামি পক্ষের আইনজীবী কবির হোসেন জনিকে রাতে শহরের দড়াটানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শেখ হাসিনার প্রেস উইংয়ের দায়িত্ব ছিল নেতিবাচক সংবাদ ঠেকানো, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এমন আচরণ করে না। সাংবাদিকদের শক্তিশালী সংগঠন তৈরি করতে সরকারের প্রচেষ্টা রয়েছে বলেও জানান তিনি। রোববার রাজধানী ঢাকায় আয়োজিত এক সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা আর জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের অধীনে গণমাধ্যমও ছিল অসহায়। চেষ্টা করেও স্বাধীন গণমাধ্যমের কাতারে যেতে পারেনি অনেকে। এমন অবস্থার পরিবর্তন আনতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত উন্মুক্ত আলোচনায় বসেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সেমিনারে স্বাধীন সাংবাদিকতার মূল বাধা ও গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা নিয়ে সমালোচনা করেন আলোচকরা। 80% সাংবাদিক 10,000 টাকার কম বেতন পায়। চিন্তা করতে পারেন, এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, তার শুধু বেতন পাই না, যার যেটাকে নিয়োগ দেয় কার্ড দেয় সেটাকে বলে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বেরোতে পারছি এবং বেরোতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রা। সাংবাদিকদের শক্তিশালী সংগঠন তৈরি করতে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমে শৃঙ্খলা আনতে প্রয়োজন সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো এবং সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর দিয়ে উচিত যে আসবে সংবাদ করতে এত টাকার নিচে বেতন দিতে পারবে না, সরি, তাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকে। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশে নতুন ইউনিয়ন, যারা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবে। সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদ পরিবেশনের আইনি বাধা সংশোধন সহ সংবাদ মাধ্যমগুলোকে প্রভাবমুক্ত রাখতে হবে। আমাদের নিজেদের সেলফ রিফ্লেকশন দরকার। আমাদের গত 15 বছরের কন্টেন্ট অ্যানালিসিস করতে হবে, সেটা করা দরকার। আরেকটা বলি, বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করার সাহস আমাদেরকেই অর্জন করতে হবে। গণমাধ্যম কিভাবে সংস্কার করা হবে তা জানতে বিশিষ্টজন ও সাধারণ মানুষের মতামত নিতে আগামী 1 থেকে 7 জানুয়ারি মাঠ পর্যায়ে জরিপ চালাবে গণমাধ্যম সংস্কার কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মাধ্যমে শূন্য পদ পূরণ না করা এবং চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনসিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বঞ্চিতরা। সকাল থেকে এনটিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও চাকরি দেওয়া হয়নি। নিয়োগ দেওয়ার নামে আকাশচুম্বী দুর্নীতি হয়েছে। অনৈতিকভাবে যেসব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা কার্যালয়ের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামীতে অতীতের মতো কোনো প্রহসনে নির্বাচন হবে না। নির্বাচনী ব্যবস্থাকে শক্ত অবস্থানে দাঁড় করাতে কাজ করছে কমিশন। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তারা 2014, 2018 ও 2024-এর জাতীয় সংসদ নির্বাচনে নানা অসঙ্গতির পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন। সংস্কার কমিশন প্রধান বলেন, দেশের মানুষের নির্বাচন নিয়ে আগ্রহ আছে। আগামীতে অতীতের মতো কোনো প্রহসনে নির্বাচন হবে না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের 2 নম্বর জেটিতে ভিড়েছে পাকিস্তান থেকে আসা জাহাজ MV ইওয়ান জিয়ান ফা ঝং। বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার কম সময়ে দ্বিগুণ কন্টেইনার এসেছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে। এবার জাহাজটিতে করে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে 811 কন্টেইনার পণ্য আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে 113টি কন্টেইনার নিয়ে জাহাজটি পাকিস্তানের করাচি যায়। সেখান থেকে তোলা হয় আরও 698টি কন্টেইনার। সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। এছাড়া গ্লাস ও সিমেন্ট তৈরির কাঁচামাল, কাপড়, আলু এবং আখের গুড় আনা হয়েছে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।